আমাদের শহরে আমরা জানি যে এই ময়দান মাঠে একসময় টিকিট কেটে বইমেলায় ঢুকতে হতো, পরে বইমেলাটা ফ্রি হয়ে যায়। কেউ কেউ বলবে যে বামেরা কি জমায়েতে চাঁদা তোলেনি, কিন্তু চাঁদা তোলার মডেলটা হচ্ছে ক্রাউড ফান্ডিং, সেটা গেট পাস নয়, এবং সেটা সে অর্থে ধর্মীয় কোনো কারণে চাঁদা তোলা কখনো দেখা যায়নি। এই যে ধর্মকে সামনে রেখে সাবস্ক্রিপশন ফিজ নেওয়া, এবং তার মধ্যে আপনি যেহেতু অধ্যাপনা করেন নিয়মিত, তার মধ্যে আমি সেই কারণে আপনার কাছে আর ওই প্রশ্নের উত্তরটা চাই যে তার মধ্যে ছাত্রদেরকে ঢুকিয়ে দেওয়া, ছাত্রদেরকে টাকা দিয়ে একটা ধর্মীয় অনুষ্ঠানে ঢুকতে হবে, এই প্রবণতা, এই ঘটনা কলকাতা শহরে আপনি কি আগে কখনো দেখেছেন? এই ঘটনাটাকে মানে আপনি আপনি কিভাবে দেখছেন? এটা কি কোথাও গিয়ে 2024-এর কথা মাথায় রেখে এক দান এগিয়ে থাকা, একটা দান আগে থেকে দেওয়া, একটা ভোট কনসলিডেট করা, এবং যার মধ্যে ছাত্র সমাজের অংশগ্রহণও আছে? ছাত্র সমাজ করবে কি পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে ছাত্র রাজনীতি কোথায়? ছাত্র রাজনীতি ব্যাপারটাই তো মুছে গেছে এক প্রকার। ছাত্র সংসদের নির্বাচন কত বছর ধরে হয় না, সে খবর কেউ রাখে না। ছাত্ররা রাজনীতিটা করবে কোথায়? ওই 28শে অগস্ট একটা গান্ধী মূর্তির নিচে সভা, আর ওদিকে মহাজাতি সাধনের সভা, আর এদিকে বামেরা তাদের ছাত্র সংগঠন নিয়ে এদিক ওদিক মিছিল টিছিল করছেন বটে, কিন্তু সংগঠিত ভাবে ছাত্ররা যে এগিয়ে আসবে এবং আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে ধর্মটাই শেষ কথা হবে কিনা পলিটিক্সে, সেটা বলার মতো ছাত্ররা কোথায়, সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। এবং আমরা যেটা একটু আগেই দেখছিলাম যে ছাত্রদের গৈরিকীকরণ হচ্ছে, কেন হবে না? কেন হবে না এর কথা এই কারণেই বলছি যে গৈরিকীকরণ না হয়ে অন্য কি হচ্ছে, উল্টো দিকে রাজনীতিটা কোথায়? এই যে ইডিওলজি, কোনো অপশন নেই, অপশন নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি, অপশন নেই তার কাছে, কারণ একটা ইডিওলজিক্যাল ব্যাংকরাপসি। এই যে সুমন্ত একটু আগেই বলছিল যে একটা গীতা পাঠের উল্টো চণ্ডী পাঠ কেন হবে, ইমাম ভাতা চালু করা হবে কেন, তার উল্টো দিকে আবার পুরোহিত ভাতা কেন চালু করা হবে, আজকে রাম মন্দির ওখানে হচ্ছে বলে কেন জগন্নাথ মন্দির হবে? তো এই যে ইডিওলজিক্যাল ব্যাংকরাপসি, যে আমি এই ইডিওলজিটার এগেইনস্টে কিভাবে রাজনীতিটাকে নিয়ে যাব, সেইটা দিশা দেখানোর কোনো লোক বা কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে, এবং অরাজনৈতিক যে মঞ্চগুলো আছে তারাও দানা বেঁধে উঠতে পারছে না। এর কারণ আছে, কারণ এটাই যে বিজেপি এটা প্রমাণ করতে সক্ষম হচ্ছে যে এত বছর ধরে যে সেকুলারিজমের কথা আমরা বলেছি বা ধর্মনিরপেক্ষতার কথা আমরা বলেছি, সেটা খুবই ঠুনকো। শুধু ঠুনকো নয়, সেই ধর্মনিরপেক্ষতা আসলে হচ্ছে মুসলিম তোষণ। এইটা খুব ভালোভাবে প্রমাণ করে দিতে পেরেছে বিজেপি, এবং সেই ট্র্যাপেই পা দিচ্ছে এই রাজনৈতিক দলগুলো, কারণ তাদের কাছে আদর্শের একটা ব্যাংকরাপসি হয়েছে, যে তারা জানে না এটার কাউন্টার আমি কিভাবে করব। এটার কাউন্টার কম্পিটিটিভ হিন্দুত্ব পলিটিক্স যদি হয়, তাহলে অবভিয়াসলি ছাত্ররা ওই গীতা পাঠের অনুষ্ঠানে যাবে, তারা ফুটবল খেলবে না ময়দানে, ফুটবল খেলতে আসার জায়গায় তারা গীতা পাঠ শুনতে যাবে। এখন গীতা পাঠের তো কোনো প্রবলেম নেই, গীতা পাঠের প্রবলেম নেই এই কারণে যে গীতা পাঠটা কিন্তু বাঙালির ঘরে ঘরে হয়ে এসেছে। যে কোনো শ্রাদ্ধের অনুষ্ঠান বলো বা অন্য কোনো পুজোর অনুষ্ঠান বলো, সেখানে গীতা পাঠ হয়ে থাকে, সেটা নিয়ে আমরা কেউ মাথা ঘামাইনি। আমি যে স্কুলে পড়াশোনা করেছি, আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেটা একটা রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারায় সেই স্কুলটা চলতো, এবং সেইখানে আমরা কখনো এটা ফিল করিনি যে আমি একটা হিন্দুত্ববাদী স্কুলে পড়ি, বা আমাদের স্কুল যারা চালাচ্ছেন, যেসব সাধু সন্ন্যাসীরা চালাচ্ছেন, তারা হিন্দুত্ববাদী স্কুল চালাচ্ছেন। আমাদের একটি ক্লাস হতো, সেটার নাম ছিল মনের ব্যায়াম। আমাদের কখনো বলা হয়নি যে তোমাকে হিন্দুদের এই স্ক্রিপচারটা পড়তে হবে বা এইটা পড়তে হবে। মনের ব্যায়াম ক্লাস একজন সাধুই নিতেন। তো এবং সেখানে একজন শিক্ষক ছিলেন, তিনি ভীষণভাবে বামপন্থী শিক্ষক এবং বামপন্থী রাজনীতি করতেন, কিন্তু বামপন্থী ছাত্র সংগঠন যখন ছাত্র ধর্মঘটের ডাক দিত, তিনি গিয়ে দাঁড়িয়ে বলতেন আমার স্কুল বন্ধ হবে না, তোমরা যাও। তো এই যে ডিভিশনটা ছিল, সেই মানে যে পার্টিশন ছিল একটা, যে রাজনীতি, ধর্ম, পড়াশোনা, এই সব কিছু মার্জ করে যাচ্ছে। এই কারণেই একটা যদি ইডিওলজিক্যাল ব্যাংকরাপসি হয়, আরেকটা হচ্ছে যে মানুষ কখন ধর্মের দিকে যায়, ধর্মের প্রতি নিবেদিত প্রাণ তখনই হয় যখন মানুষের কাছে আর অন্য কিছু আশা আকাঙ্ক্ষার জায়গা নেই। মেইনলি তারা মনে করে যে আমার ভগবানই শেষ কথা, ভগবানের চরণে আমি আমার মাথা টেকিয়ে দিই, সেটাই আমার শেষ কথা। এবং এইটা বাংলার মানে সোশ্যাল ফেব্রিকে কিন্তু এটা ছিল।
অনেকেই আমার সাথে দ্বিমত হবেন, আমি জানি না, স্নিগ্ধেন্দু নিশ্চয়ই অন্য কোনো বক্তব্য থাকবে, বা সুমনদা অন্য কিছু বলবে, বা তোমারও অন্য বক্তব্য আছে, কিন্তু আমার যেটা মনে হয় যে বাংলার যে মানে ইন ডেপথ যদি আমরা দেখি, একটা ডিপ রুটেড একটা কমিউনাল সেন্টিমেন্ট বাঙালিদের মধ্যে সব সময় ছিল, এবং সেইটা জাগাতে সাহায্য করেছে কিন্তু বিজেপির এই আপসার্চটা। একটা যে কোনো দাঙ্গাপ্রবণ এলাকাতে গেলেই তুমি দেখতে পাবে যে সেইখানে দুভাগ হয়ে যাচ্ছে, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের তারা চলে যাচ্ছে তৃণমূলের কোনো নেতার ছাতার তলায়, আর যারা হিন্দু তারা তৃণমূলের সমর্থক হতে পারে, তারা বামপন্থী সমর্থক হতে পারে, তারা কংগ্রেসের সমর্থক হতে পারে, তারা চলে যাচ্ছে কোনো হিন্দু ফ্রিঞ্জ অর্গানাইজেশন তাদের ছাতার তলায়। তো এই যে আশ্রয় খোঁজার জায়গাগুলো, যে এই হিন্দু ক্ষেত্রে মেয়ে, হ্যাঁ এটা সেটার অন্য একটা দিকও রয়েছে, যে কিভাবে মিস ইনফরমেশন ফ্লো হতে থাকে না হতে থাকে। তো সেইটা যখন হচ্ছে, এবং যারা দেখে আসছে যে আচ্ছা এই দলটি শুধুমাত্র সংখ্যালঘুদের তোষণ করে, এই দলটার ছাতার তলায় দাঁড়িয়ে প্রচুর হুলিগান সংখ্যালঘু যুবকদের উত্থান হয়েছে বিভিন্ন এলাকায়, তখন তারা খুঁজে যাচ্ছে ঠিক আমাকে প্রোটেকশন দেবে। তো আমায় প্রোটেকশন দেবে এই গীতা পাঠের সংগঠনগুলো, আমাকে প্রোটেকশন দেবে হিন্দুত্ববাদী ফ্রিঞ্জ অর্গানাইজেশনগুলো, আমায় প্রোটেকশন দেবে নরেন্দ্র মোদীর দল, তো আমি সেই দিকেই যাব। কাজেই কম্পিটিটিভ হিন্দুইজমের জায়গায় দাঁড়িয়ে লোকে ভয় পেতে পারে, বিজেপি থেকে ভয় পেয়ে 2021-এ অনেক লোকে আর বিজেপিকে ভয়ে ভোট দেয়নি, কিন্তু বিজেপি ইমার্জ করেছে যে মেন অপোজিশন পার্টি। কিন্তু এই কম্পিটিটিভ হিন্দুইজমে আলটিমেটলি গেনার হবে কিন্তু বিজেপি এবং আরএসএস এবং তাদের ফ্রিঞ্জ অর্গানাইজেশন গুলো, কারণ লোকে দেখবে আচ্ছা আসল জিনিসটা কোনটা ভাই, সেটাই যাই আমি, সেই দিকে আমি এগিয়ে যাই। তো সেই জায়গাটা, সেই পথটা খুলে যাচ্ছে। এবারে টাকা নিয়ে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, আমি এক্স্যাক্টলি রিজন জানি না, যে তারা কন্ট্রোল করার, ক্রাউড কন্ট্রোল করার জন্য একটা সাবস্ক্রিপশনের ব্যবস্থা করেছে, নাকি সত্যি ব্যবসা করার জন্য করেছে, কাজে সেইটা খুব গৌণ ব্যাপার। আজকাল 10 টাকা দিয়ে কেউ একটা নিকো পার্কে ঘুরতে যাচ্ছে, নিকো পার্কে বোধহয় 10 টাকা দিয়ে ঢোকা যায়, তো সেইটা দিয়ে একটা গীতা পাঠের অনুষ্ঠান শুনতে যাচ্ছে, এবং তাতে হয়তো সে একটা প্রাইড নিয়েও, হিন্দুত্বের প্রাইড নিয়েও সে ফিরতে পারে, যে ভাই দেখো গীতা পাঠ হচ্ছে, এত লোকে এসে এত একসঙ্গে গীতা পাঠ করছে, সেখানে প্রধানমন্ত্রী আসছেন, এই রাজনৈতিক নেতারা আসছেন, শঙ্করাচার্য আসছেন, সেইটাও একটা প্রাইডের জায়গা তৈরি হয়, এবং যেটা কিন্তু ইউটিলাইজ করছে পলিটিক্যালি বিজেপি, সেটা ইউটিলাইজ করছে, এবং সেই জায়গাটাই তারা 2024-এ ইউটিলাইজ করার চেষ্টা করবে। সেটাই আমরা দেখবো জানুয়ারি 2024-এর পর থেকে যখন রাম মন্দির খুলে যাবে, তখন সেইটা কিভাবে তারা ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে। এবং তার উল্টো দিকে যারা আছে, আমি বিজেপির যত না সাফল্য বলবো, তার উল্টো দিকে যারা আছে তাদের ব্যর্থতা অনেক বেশি, যে তারা কোনো কাউন্টার ন্যারেটিভ, যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি, সেইটা কেউ তুলে ধরতে কিন্তু পারছে না। দুর্বৃত্তায়ন এবং মুসলমান এই দুটোকে এক আসনে বসিয়ে দেওয়া, এর ফলে যে ওই এটাকেই বোধহয় এরা আবার হিন্দু জাগরণ বলছে, দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিয়ে দুর্বৃত্তায়ন এবং মুসলমানি এই দুটোকে এক জায়গায় আমি আমার মনে মনে বসাবো, এই পথটা ক্রমাগত খোলা হয়েছে, এবং সেটা হিন্দু ভোট কনসলিডেট করতে সাহায্য করেছে। এইখানে বাঙালির সেফটি ভালভ, আজকে আমাদের মাঝখানে গর্গ থাকলে ভালো হতো, এইখানে বাঙালির সেফটি ভালভ হিসেবে দীর্ঘদিন কাজ করে এসেছে সংস্কৃতি, এবং দীর্ঘদিন কাজ করে এসেছে বামপন্থা, যা মানুষের মনকে আরেকটু উদার, আরেকটু সেকুলার হতে, বাইনারির হাত থেকে বাঁচায়। কিন্তু তাহলে এই মুহূর্তে আমাদের পরিত্রাণ কোথায়, আমাদের পথ কোথায়, আদৌ কোনো পরিত্রাণ আছে? এবং 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 বামপন্থীদের মধ্যে সুমনদা আক্ষেপ করলেন, কোনো ইনিশিয়েটিভ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের বিষয়কে ওভারকাম করা? পরিত্রাণটা কথা। এবং আরেকটা কথা, যে তাহলে ভূপেশ বাঘেল, কমলনাথ যে ফাঁদে পা দিয়েছিল এবং যে পরিণতি হয়েছিল, আমরা কি সেই পরিণতির জন্যই অপেক্ষা করছি? দেখো, বামপন্থার আদর্শে উদ্বুদ্ধ বাঙালি বলবো না, কিন্তু বাম মনস্ক বাঙালি তারা এখনো পর্যন্ত একটা আশার আলো জাগিয়ে রেখেছে, এবং সেইটাই ডিস্ট্রয় করতে চায় কিন্তু বিজেপি আরএসএস, এবং সেটা তাদের ইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট। গোলওয়ালকারের বই পড়লে, বাঞ্চ অফ থটস পড়লে দেখা যাবে দুটো সম্প্রদায়কেই তারা নির্মূল করতে চায়, একটা হচ্ছে যে মুসলিমরা, আর একটা হচ্ছে লেফটিস্ট বা লেফট ইডিওলজিতে যারা বিশ্বাস করে। তার জন্য নেহেরুর ওপর এত রাগ, নেহেরুর ওপর কেন রাগ, বা নেহেরুর যেসব ইনস্টিটিউশন গুলো সেগুলো ভেঙে দেওয়ার কেন চেষ্টা, সেটা হচ্ছে যে এই থট প্রসেসটাকে নষ্ট করে দেওয়া। বা জেএনইউতে কেন বারবার আক্রমণ, মানে কোনো সোশ্যাল ডেমোক্র্যাট থাকবে না, কোনো সোশ্যাল ডেমোক্র্যাটও থাকবে না।
না। এবং যাদবপুর নিয়ে কেন এত উষ্মা, দিলীপ ঘোষের এত কেন বড় বড় বক্তব্য, কেন বাবুল সুপ্রিয় যখন ছিলেন বিজেপিতে তখন গিয়ে যাদবপুরে এত ঝামেলা করে আসলেন কেন? তো এটার কারণ হচ্ছে যে এইগুলো হচ্ছে বিজেপির ঘোষিত নীতির মধ্যে পড়ে। এবারে এর থেকে বাঁচার উপায় কি সেটা এই মুহূর্তে বলা খুব কঠিন, কিন্তু একটা আশার আলো দেখা গেছিল সিএএ নিয়ে যখন আন্দোলন হয়েছিল। এই সিএএ নিয়ে আন্দোলনের সময় কিন্তু আমরা দেখেছিলাম যে প্রচুর অরাজনৈতিক লোকজন এবং বিশেষত যুবক যুবতীরা তারা রাস্তায় নেমেছিল। এই যে একটা যে গোষ্ঠী, সেটা সংঘবদ্ধ নয়, হয়তো সেভাবে সংঘবদ্ধ ছিল না, কিন্তু একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের জায়গা তৈরি হয়েছিল। এবং সেইটা ক্যাপিটালাইজ করার মতো, আবারও আমি বলবো যে সেইটা ক্যাপিটালাইজ করার মতো আদর্শগত যে শক্তি থাকা দরকার, বা যে দৃঢ়বদ্ধতা, একটা দৃঢ় সংকল্প থাকার দরকার, বা একটা বিশ্বাস থাকার দরকার, সেইটা সামহাও পশ্চিমবঙ্গে এখন মিসিং। এবারে বামপন্থীরা এত বছর ধরে সরকার চালিয়ে শেষমেশ সেই যদি বিজেপি এসে সেই কমিউনাল সেন্টিমেন্ট যেটা এতদিন ধরে চুপচাপ পড়েছিল, যেটা সংস্কৃতির আবরণে ঢাকা পড়ে গেছিল বলে আমরা ভেবেছি, সেইটা যদি খুঁচিয়ে তুলতে পারে, তাহলে তো মানে এই সরকারের আমলে যেরকম ভাবে যা চলছে সেখানে তার কোনো আবরণের কোনো জায়গাই নেই। কাজেই এর থেকে বাঁচার উপায় কি বলাটা খুব কঠিন এই মুহূর্তে। আরেকটা যেটা তুমি বলছিলে যে বিজেপি কি করে এই জায়গাটায় ঢুকতে পারলো, এবং এই যে দুর্বৃত্তায়ন এবং ধর্ম সবটাকে একটা একসাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা, সেটা তো বরাবরই বিজেপি করে এসেছে এবং সেটা খুব সাকসেসফুলি করতে পেরেছে। ঝাড়গ্রামে যদি তুমি যাও, সেখানে তো মুসলিম বিদ্বেষ নেই লোকজনের, কিন্তু তারা একটা সময় বিজেপিকে ভোট দিয়েছে। সেটা ভোট দেওয়ার কারণ কি? একটা কারণ হচ্ছে যে সেখানকার যে তৃণমূল নেতা, সে তার বাড়ির টাকাটা আত্মসাৎ করে দিয়েছিল আবাস যোজনার, বা পঞ্চায়েত প্রধান যিনি হয়েছেন তিনি পঞ্চায়েতে সংখ্যালঘু দলের সদস্য ছিলেন, কিন্তু পঞ্চায়েত প্রধান হয়ে গেছেন, তার বাড়িটা ঝাঁক চকচকে হয়ে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ টাকা পাচ্ছেন। এবং তারা যাচ্ছেন কোথায়? তারা যাচ্ছেন এমন একটা দলের দিকে, সেই দলটা কিন্তু সাংগঠনিকভাবে সেখানে হয়তো প্রতিষ্ঠা লাভ করেনি, কিন্তু একটা হনুমান মন্দির তৈরি হয়েছে, যেখানে কিছু এই ফ্রিঞ্জ অর্গানাইজেশন, যেটা নিয়ে স্নিগ্ধেন্দু খুব ভালোভাবে বললো, যে এই সংগঠনগুলো কিন্তু এই ছাতার একটা ব্যবস্থা করে দিয়েছে। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে এই নরেন্দ্র মোদীর যখন ইলেকশন 2014 থেকে আমরা যেটা দেখছি, যে আরএসএস এবং আরএসএস এর বহু সাধারণ যারা কর্মী বা যারা আরএসএস এর সঙ্গে যুক্ত, তারা বিজেপিকে অনেকেই ঘৃণা করে, এরকম লোকজন আমি দেখেছি। কিন্তু 2014 পর থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে মোদীকে আনতে হবে, আমাদের শক্তি বাড়বে, চলো সবাই রাস্তায় নেমে পড়ি। কাজেই বিধানসভা নির্বাচনে সেভাবে না দেখাতে গেলেও এই যখনই লোকসভা নির্বাচন আসবে, তখন কিন্তু এই সব ফ্রিঞ্জ অর্গানাইজেশন সব একসাথে হয়ে যাবে। তার কারণে একটু আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম বা যেটা শুনলাম, যে ক্ষমতাটা আমাদের কাছে রাখতে হবে। এই ক্ষমতার স্বাদটা এই সব লোকজন যারা সেকুলারিজমের বিরুদ্ধে এবং সোকল্ড যে সংখ্যালঘু তোষণ হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলে, তারা কিন্তু একটা আশ্রয় খুঁজে পাচ্ছে, সেই ক্ষমতার আড়ালে তারা থাকতে চায়, ক্ষমতার ছাতার তলায় থাকতে চায়। একটা ছোট্ট জিনিস দিয়ে আমি শেষ করতে চাই, সেটা এই যে পুরো রাজনীতিতে যেটা অসুবিধার জায়গাটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে গেরুয়া রংটা নিয়ে আমাদের মধ্যে একটা অ্যালার্জি জন্মাচ্ছে। যারা গেরুয়া রংটাকে পছন্দ করছেন না, যারা মোদীর রাজনীতিকে পছন্দ করছেন না, আরএসএস কে পছন্দ করছেন না, এই যে গীতা পাঠ হচ্ছে, গীতা পাঠের যে অসাধারণ একটা ফিলসফি রয়েছে, সেটা কটা লোক নিয়ে ফিরে যাবে? বা জয় শ্রীরাম বলার মধ্যে যে একটা অন্য ধরনের ভাব প্রকাশ হতো, সেইটা তো সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। জয় শ্রীরাম একটা গালাগালি পর্যায়ে চলে গেছে, একটা আগ্রাসন, একজনকে অপমানিত করতে জয় শ্রীরাম বলা হচ্ছে। ঠিক, এক্স্যাক্টলি। কাজে এই গেরুয়া শব্দ, মানে গাছে বেঁধে একজনকে পেটানো হচ্ছে, তাকে বলা হচ্ছে যে তুমি জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বল, রাইট? তো এই যে শব্দবন্ধ গুলো বা এই যে সিম্বলিজম গুলো বা এই যে ফিলসফি, এইটাকে তো আমরা অস্বীকার করতে পারি না যে গীতার কি ফিলসফি রয়েছে, কর্মযোগ কি, জ্ঞানযোগ কি, রাজযোগ কি, মানে এইসব তো লোকজন জানছে না। তারা জানছে জয় শ্রীরাম, গীতা পাঠ হচ্ছে মোদিজি কি জয়, ভারত মাতা কি জয়। এই যে জায়গাটা তৈরি হচ্ছে সেইটা কিন্তু খুব ভয়ঙ্কর। এবং এই যে
ফিলসফিক্যাল যে আমাদের রিচনেস, সেটাকে আমরা যে অবজ্ঞা করছি বলে একটা প্রচার তৈরি করা হচ্ছে, এবং যার কিছুটা হয়তো জাস্টিফাইড যে আমরা এটাকে অস্বীকার করছি কেন। আমরা যে আলোচনাটা করছি গীতা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু এইটা যখন রিপ্রেজেন্টেড হবে যে এই দেখো গীতা পাঠের বিরোধিতা করছে, গীতার বিরোধিতা করছি না আমরা, গীতা পাঠের বা যে এটাকে বোধহয় স্লো কুকিং অফ রিলিজিয়াস টেরোরিজম বললেও বোধহয় অতিশয়োক্তি হবে না। স্লো কুকিং, রেগুলেটেড টেরোরিজম, এবং মেলাইন করা যে এই জিনিসগুলো, এবং সেটা উল্টো দিক থেকেও যেটা হচ্ছে, যেমন সংস্কৃত ভাষা এত একটা সুন্দর ভাষা, সেটা জানার জন্য কত লোকে কত রকম পড়াশোনা করছে কিন্তু এখন সংস্কৃত বললেই আরে বাবা এ তো গৈরিকীকরণ হচ্ছে। তো এই যে সমস্যার জায়গাগুলো তৈরি হচ্ছে, সেটা আরো বেশি ক্ষতিকারক। এবং র্যাশনালিটি, যে একটা র্যাশনাল মন নিয়ে যে আমি সব জিনিসগুলো দেখবো, বিচার করব, সেই জায়গাটাও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সেটা খুব মানে সমস্যার জায়গা।